হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে আমার একটি ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে, যেখানে এই রুটের এসি সেগমেন্টের অন্যতম সেরা একটি অপারেটর মিয়ামি এয়ারকনের এক ইউনিট এসি বাসে করে আজ আমি ভ্রমণ করব ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে। রোদোজ্জ্বল এবং বৃষ্টিময় দুপুরের একটি জার্নি এক্সপিরিয়েন্সের পাশাপাশি ঢাকা চিটাগং মহাসড়কের গ্রিন ভিউর সাথে মিয়ামি এয়ারকনের সার্ভিস এবং তাদের সকল বিস্তারিত তথ্য শেয়ার করব এই নতুন ট্রাভেল ব্লগটিতে। আমি আমার এই ভার্চুয়াল ট্রাভেলটিকে এমনভাবে নির্মাণ করার চেষ্টা করেছি যেখানে আপনি ভাবতে পারেন যে আপনি আমার পাশের সিটে বসে আমার সাথে জার্নি করছেন। সম্পূর্ণ এই ট্রাভেল ব্লগটিকে অ্যানালাইসিস করার জন্য আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আমার 26তম ট্রাভেল ব্লগ, ট্রাভেল উইথ মিয়ামি এসকেএস বাস। গত 24শে জুলাই রোজ শুক্রবার একটি জার্নি এক্সপিরিয়েন্স এক্সপ্লোর করতে আমি পাড়ি জমে কুমিল্লার উদ্দেশ্যে, যেখানে আমি মিয়ামি এয়ারকনে আরামবাগ কাউন্টার থেকে 350 টাকার বিনিময়ে একটি টিকিট সংগ্রহ করি ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে জার্নি করার জন্য। দুপুর 1:50 আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু আরামবাগ কাউন্টারের সামনে এসে আরামবাগ কাউন্টার থেকে সকল যাত্রী তুলে তারপর তার পরবর্তী ডেস্টিনেশন টিকাতুলির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। টিকাতুলি কাউন্টার থেকে যাত্রী তুলে এবং পরিমাণ মতো জ্বালানি ট্যাঙ্কে লোড করে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হয়ে পড়ে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে কাঁচপুর সেতু। টিকাতুলি কাউন্টার থেকে 2 জন যাত্রী নিয়ে সর্বমোট 36 জন যাত্রী নিয়ে আমাদের ভ্রমণকারী বাসটি জার্নি শুরু করে কুমিল্লার উদ্দেশ্যে। শুক্রবার দুপুর হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটিতে বেশ ভালো পরিমাণে যাত্রী ছিল। সোনিয়ারকার রায়েরবাগ সাইনবোর্ড পার করে যখনই আমরা মৌচাক এলাকায় চলে আসি তখনই কিন্তু বেশ অন্ধকার অন্ধকার হয়ে আসছিল আকাশে মেঘ জমার কারণে। বর্তমানে আমরা রয়েছে কাঁচপুর সেতুর উপর, যেখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন মেঘনা সেতু। এর আগে আমাদের পাড়ি দিতে হবে মদনপুর, লাঙ্গলবান সহ বিভিন্ন এলাকা। যখন আমরা মদনপুর চলে আসি তখনই কিন্তু আবহাওয়া অনেকটা অন্ধকার হয়ে আসে আর মনে হচ্ছিল যে বৃষ্টিটা এখনই নেমে যাবে। মদনপুর পার করার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন যেহেতু মেঘনা সেতু, সো এর আগে কিন্তু আমাদেরকে পার করতে হবে লাঙ্গলবান। লাঙ্গলবন ঢোকার সাথে সাথে কিন্তু আমার বৃষ্টি দেখা পেয়ে যায়, যেখানে প্রায় 1 সেকেন্ডের মধ্যে আবহাওয়া চেঞ্জ হয়ে গিয়েছিল। আমার ভ্রমণকারী বাসটি চালকের আসনে রয়েছে আতিকুর ভাই এবং গাইড হিসেবে রয়েছে নেহাল ভাই। আমি যে বাসটিতে ভ্রমণ করছি এটি মিয়ামি এয়ারকনের একটি ইকোনমি ক্লাস এসি বাস, যেখানে প্লাটিনাম ক্লাস বাসগুলো তাদের বহরে বিশেষ করে দেখা যায়, সেখানে ইকোনমি ক্লাস কয়েক ইউনিট বাসে কিন্তু তাদের বহরে চলমান রয়েছে। যেখানে আমি যে বাসটিতে ভ্রমণ করছি সেই বাসটি প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে যাত্রীদেরকে 350 টাকা। প্লাটিনাম ক্লাস মানে যে বিজনেস ক্লাস সিটগুলো রয়েছে সামনের অংশে 6টি সিট, সেগুলোর জন্য কিন্তু ব্যয় করতে হয় 400 টাকা করে। যাই হোক, বর্তমানে আমরা রয়েছি সোনারগাঁও এলাকায়। সোনারগাঁও এলাকায় আসার পর কিন্তু বৃষ্টির তীব্রতাটা অনেকটাই বেড়ে গিয়েছিল। বর্তমানে আমরা রয়েছি লাঙ্গলবন এলাকায়, যেখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন মেঘনা সেতু।
মেঘনা সেতুতে আসার পর কিন্তু আমাদের ভ্রমণকারী বাসে যে চেকার উঠে মিয়ামি এয়ারপোর্টের চেকার সাহেবের চেকিং শেষ করার পর আমাদের ভ্রমণকারী বাসটিকে ছেড়ে দেওয়া হয়, যার পর আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু মেঘনা সেতুতে 460 টাকা টোল দিয়ে তার পরবর্তী ডেস্টিনেশন দাউদকান্দি সেতুর উদ্দেশ্যে এগিয়ে যেতে শুরু করে। আমি কি বাসে জার্নি করছি এটা নিয়ে না হয় একটু পরে আলোচনা করি। তবে আতিকুর ভাই কিন্তু তেমন একটা রিস্ক নিচ্ছিল না, যেহেতু রাস্তা ভেজা। 70-80 এরকম স্পিড নিয়ে কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি জার্নি করছিল কুমিল্লার উদ্দেশ্যে। মেঘনা সেতু পার করে আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু ববেরচর এবং বাটারচর এলাকা প্রবেশ করছে বর্তমানে। বাটারচর এলাকায় ঢোকার পরই কিন্তু আমরা দেখতে পাই যে এখানে কিন্তু বেশ ভালো মাপের একটা বৃষ্টি হচ্ছিল। দুপুর গড়িয়ে যেহেতু বিকাল হয়ে যাচ্ছিল, সো আমরা কিন্তু বেশ ভালো মানের একটা ট্রাকের চাপ প্লাস অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর চাপ দেখতে পাচ্ছিলাম বাটারচর এলাকার কাছাকাছি এসে। দাউদকান্দি সেতুর উদ্দেশ্যে রওনা করার আগে বাটারচর এলাকা পার করার পরপরই কিন্তু আমরা রোদের দেখা পেয়ে যাই, যেখানে আমরা ধারণা করছিলাম হয়তো সামনে আর কোনো প্রকার বৃষ্টি হবে না। সামনে থাকা সৌদিয়া বাসটি বৃষ্টির কারণে ট্রাকের সাথে লাগিয়ে দেয়, যেখানে আমরা কিন্তু এর আগেও আমার একটি ট্রাভেল ব্লগে দেখেছিলাম বৃষ্টির দিনে ওয়ানজে বাস কতটা দুর্বল। আর সৌদিয়া সার্ভিসের বাসটি কিন্তু আমাদের থেকে প্রায় 30 থেকে 35 মিনিট আগে আরামবাগ ত্যাগ করেছিল। তো বেশ অনেকটা জার্নি করার পর বাটারচর থেকে আমরা বর্তমানে চলে আসি দাউদকান্দি বাউশিয়া পয়েন্টে। ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আর এই রুটটাকে কিন্তু দেশের সর্বকনিষ্ঠ রুট হিসেবে ধরা হয়। আর এই রুটটায় কী নেই, হুন্দাই বাস থেকে শুরু করে মার্সিডিজ বেঞ্জের ইকোনমি ক্লাস নন এসি বাসও রয়েছে। হিনিওকে ওয়ানজি নন এসি, এসি মার্সিডিজ বেঞ্জের এসি, নন এসি হুন্দাই ইউনিভার্স এক্সপ্রেস নোভেল এসি বাস, প্লাটিনাম ক্লাস এসি বাস, আশোক লেল্যান্ড ব্র্যান্ডের সিআরএস ইডিসি মডেলের এসি বাস। এই ছোট্ট একটা রুটে যেসব বাসগুলো রয়েছে সেগুলো হয়তো অনেক বড় বড় রুটগুলোতে দেখা যায় না। দাউদকান্দি সেতুতে ওঠার পর আমাদের ভ্রমণকারী বাসটি যেহেতু ঢাল বেয়ে উঠছিল, সো একটি নন এসি বাস কিন্তু আমাদের বাসটিকে এমনভাবে চাপ দেয় যেখানে আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু একদম জায়গায় দাঁড়িয়ে যায়। সো আতিকুর ভাই পরবর্তীতে ওই বাসটিকে একটা ধাওয়া দেয়, যার জন্য পরবর্তীতে ওই বাসটি কিন্তু আমাদের বাসটির কাছে ওভারটেক খেয়ে যায়। আমি আবার ভাবতেছিলাম আতিকুর ভাই ওভারটেক করার পাশাপাশি ওই বাসটাকে কি আরও বড়সড় চাপ দিবে কিনা, কারণ আমাদের ভ্রমণকারী বাসটাকে ওই বাসে যেরকম চাপ দিছিল আমাদের ভ্রমণকারী বাসটা কিন্তু একদম জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল। তো আতিকুর ভাই আর কিছু করে না, ওই বাসটাকে ওভারটেক করে চলে আসে। ওই বাসটাকে আর তেমন কোনো ধাওয়া টাওয়া কিছু করে নাই, কিন্তু ওই বাসটা এমন একটা ঘাউরা বাস ছিল যে আমাদেরকে রাস্তায় যতক্ষণই দেখছিল ততক্ষণই একবার ওভারটেক করে একবার ছেড়ে দেয়। মূলত ওই বাসের ড্রাইভারের এসব রাফ ড্রাইভিংয়ের জন্যই কিন্তু দেশে অনেক বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আর সামনে বনেটে বর্তমানে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু বাসের যাত্রী। আমি আগে একটু বলতে চাই যে আপনারা কি ভাই কাউন্টার থেকে ওয়াশরুমের কাজটা শেষ করে গাড়িতে উঠতে পারেন না কেন? আপনার জন্য বাকি 35টা যাত্রীকে একটা হ্যাসেলের শিকার হতে হবে।
উনি বনেটে বসে আছে কারণ আমাদের গাড়ির ড্রাইভার সাহেবকে উনি বারবার বলছে ভাই একটু সাইডে থামান, আমি একটু ওয়াশরুমের কাজ করব। তাও ভাই ওয়াশরুমে যেহেতু কাজ করবেন সেটা আপনি কাউন্টার থেকে করে আসলেন না কেন? আর এমন একটা বিজি রাস্তায় সেখানে উনি বলতেছে যে ভাই একটু থামান, ভাই একটু থামান। কীভাবে থামানো পসিবল সেটা আমার মাথায় আসতেছিল না। তো গাইড সাহেব হিসেবে যেহেতু নেহাল ভাই রয়েছে, তিনি বলেন যে ভাই পেছন থেকে ভিডিও করছে, আপনি আপনার সিটে চলে যান, যার জন্য উনি পরবর্তীতে সিটে চলে যায়। কিন্তু ততক্ষণ আমি আন্দাজ করতে পারিনি আমার জন্য কী বড় ট্র্যাজেডি অপেক্ষা করতেছে। তবে চলুন এবার একটু সবুজে ঘেরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সৌন্দর্যতা উপভোগ করে আসা যাক গাড়ি মেইন ইঞ্জিন সাউন্ড এবং কেবিন নয়েজের সাথে। যদি কেউ উপভোগ করতে না চান তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। গৌরীপুর পার করে আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু বেশ অনেকটা দূরে চলে এসেছে বর্তমানে। সো আমাদের পরবর্তী ডেস্টিনেশন হয়ে পড়ে চান্দিনা। আমাদের ভ্রমণকারী বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমএভি ইডিসি ভার্সন চেসিসের উপর। 2025 সালে আমাদের ভ্রমণকারী বাসটিকে নির্মাণ করা হয়েছিল জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে। বাসটার বডি শেপ হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছিল মালয়েশিয়ার এসকেস 138 মডেলের বডি শেপের ব্যবহার, যার জন্য এই বাসটা কিন্তু মিয়ামি আর কোনো অন্যতম সুন্দর বাস হিসেবে ধরা হয় বর্তমানে। আমার ভ্রমণকারী বাসটার ভেতরে কোনো প্রকার কেবিন নয়েজ নেই বললেই চলে। এর একটা বড় কারণ হলো এই বাসের কম্প্রেসার কিন্তু ড্রাইভিং সিটের নিচে ব্যবহার করা হয়েছে। বাম পাশে কম্প্রেসার লাগালে কিন্তু বাসের অনেকটা উপরের অংশে চলে আসে কম্প্রেসারগুলো, ফলে যে পরিমাণ ভাইব্রেশন তৈরি হয় এর জন্য কিন্তু বাসের যে জয়েনিং পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা আলগা হয়ে যায়, যার জন্য বাসের ভেতর থেকে কিন্তু কেবিন নয়েজ আসা শুরু হয়। মিয়ামি এয়ারকনের প্রতিটি টিকিটের সাথে কিন্তু 1/3 লিটার পানির সুবিধা দেওয়া হয়। আর N1 মানে ট্রাকের চাপ, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। বেশ অনেকটা ট্রাকের চাপ উপভোগ করতে করতে কিন্তু আমরা ইলিয়টগঞ্জ এলাকায় চলে আসি। N1 মানে ট্রাকের চাপ, কারণ ঢাকা চিটাগং হাইওয়ে এমন একটা রোড, এই রোডটা দিয়ে কিন্তু চট্টগ্রাম পোর্টগুলো থেকে যেসব পণ্যগুলো আমদানি রপ্তানি করা হয় সেগুলো আনা নেওয়া করা হয় ঢাকা থেকে। সো দিন রাত উভয় সময় কিন্তু এই রোডের ট্রাকের চাপ বেশ ভালো থাকে। তাছাড়া আবার বাসের চাপও যে কম থাকে সেটা নয়। দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারগামী যেসব বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ঢাকা চিটাগং হাইওয়ে দিয়ে চলাচল করে। তো বেশ ভালো একটা সময় জার্নি করার পর কিন্তু আমরা চলে আসি ইলিয়টগঞ্জ বাজারে, যেখান থেকে আমাদের সর্বশেষ ডেস্টিনেশন কিন্তু চান্দিনা। ইলিয়টগঞ্জ আসার পর আমাদেরকে কিন্তু কোনো প্রকার জ্যাম ফেস করতে হয়নি। সো ধারণা করছিলাম যে আমাদেরকে হয়তো বা জ্যাম ফেস করতে হতে পারে চান্দিনা গিয়ে, কিন্তু আমার ট্রাভেল ব্লগের ট্র্যাজেডি তখনও কিন্তু শুরু হয়নি। ইলিয়টগঞ্জ পার করার পর যে একটা ওয়েদার পেয়েছিলাম সেটা আসলে দেখার মতন একটা ওয়েদার ছিল,
যেখানে আপনারা আমার এই ট্রাভেল ব্লগের ইন্ট্রোতে যে ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন সেটা কিন্তু এই পার্টেরই অংশ। মিয়ামি এয়ারকনের এই বাসটার সামনের অংশে কিন্তু বেশ অনেকটাই স্পেস, যার জন্য কিন্তু আমি প্রথম থেকে কোনো প্রকার ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করিনি। প্রথম থেকে আমার মনে হচ্ছিল যদি আমি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করি তাহলে কিন্তু আমার ভ্রমণকারী বাসের ফ্রন্টের অংশের যে ওয়াইল্ড স্পেস সেটাই আপনারা বেশি উপভোগ করতে পারবেন। এছাড়া কিন্তু বাহিরের যে ন্যাচারাল ভিউ সেটা আপনারা তেমন একটা দেখতে পারবেন না। কিন্তু এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই ট্রাভেল ব্লগে করা। আমার ভ্রমণকারী বাসের এসি সম্পর্কে বলতে গেলে ভাই এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল আমার ভ্রমণ করার সময়, মনে হইতেছিল এটা একদম ব্র্যান্ড নিউ একটা এসি। কিন্তু এটা কোনোভাবে ধরা পসিবল না, এটার বয়স প্রায় 1 বছরেরও বেশি হয়ে গেছে। আমি যে বাসটাতে ভ্রমণ করতেছি এটার রেজিস্ট্রেশন হলো 124671, 124670 এবং 71 মিয়ামি এয়ারকনের সবচেয়ে সুন্দর গাড়ি প্লাস সবচেয়ে কড়া মেনটেন্যান্সে রাখা 2 ইউনিট বাস। এই বাসগুলোকে দূর থেকে দেখলে হয়তো অনেকে ভাববে এই বাসগুলোকে হয়তো মালয়েশিয়ার এসকেএস বডি বিল্ডার্স থেকে নির্মাণ করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। তবে চলুন এবার একটু ইলেটগঞ্জ চান্দিনাগামী কুমিল্লা হাইওয়ে থেকে ঘুরে আসা যাক গাড়ি মেইন ইঞ্জিন সাউন্ড এবং কেবিন নয়েসের সাথে। যদি কেউ উপভোগ করতে না চান তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। ফাইল শুনতে শুনতে কিন্তু আমরা চান্দিনা এসে পৌঁছে যাই। আর যেটা সন্দেহ করতেছিলাম সেটাই কিন্তু এখানে এসে ঘটে যায়, মানে বিশাল বড় এক জ্যামের দেখা পেয়ে যায় চান্দিনা ঢোকার সময়ই। অ্যান্ড হেয়ার আই অ্যাম দ্য ক্যামেরাম্যান অফ দিস ট্রাভেল ব্লগ। জ্যামটা বেশ বড় ছিল না কিন্তু আবার তেমন একটা ছোটও ছিল না। চোখ যতটা দূরে যাচ্ছে প্লাস ক্যামেরার লেন্স যতটুকু দূরে জুম করে যাচ্ছে ততটুকুই কিন্তু আমরা জ্যাম আর জ্যাম দেখতে পাচ্ছি। এদিকে যেহেতু দুপুরে লাঞ্চ করে বাসা থেকে বের হয়নি, সো পেটের মধ্যে কিন্তু গুটুরগু সাউন্ড করা শুরু হয়ে গেছে। অ্যান্ড ইন দি এন্ড অফ মাই পিসফুল ট্রাভেল ব্লগ, এখান থেকে আমার ট্রাভেল ব্লগের ট্র্যাজেডি শুরু হয়ে যায়। মানে সামনে থাকা যে মিয়ামি এয়ারকনের বাসটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আবদুল্লাপুর থেকে ছেড়ে আসছিল কুমিল্লার উদ্দেশ্যে। এই বাসটার পেছনের বাম পাশের 2টা চাকা একসাথে ব্রাস্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ওই বাসের যত যাত্রী ছিল আমাদের গাড়িতে সব যাত্রীগুলোকে তুলে দেওয়া হয়। কিন্তু মিয়ামি এয়ারকনের একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে, কেন ভাই একটা গাড়িতে সবগুলো যাত্রীকে তুলে দিতে হবে, অন্য একটা গাড়ির যেহেতু বিপদে পড়ছে আপনারা 2টা গাড়িতে তো ডিভাইড করে দিতে পারতেন। আমাদের গাড়িটি কিন্তু অলরেডি ঢাকা থেকে 36 জন যাত্রী নিয়ে আসছে, তার উপর ওই গাড়ি থেকে প্রায় 15 থেকে 20 জনের উপর আমাদের গাড়িতে তুলে দেওয়া হয়। বিশ্বাস করেন ভাই গাড়িটার ভেতরে প্রায় লোকাল বাসের একটা ভাইব পাচ্ছিলাম আমি। পেছনের যে 4টা সিট বাকি ছিল সেই 4টা সিটে তো যাত্রী বসছে, তাছাড়া সামনে বনেটে 4 জন ছিল, তাছাড়া আমার মাথার উপরে 2 জন এবং যে রোডটা আছে গাড়ির সিটগুলো মাঝ দিয়ে সেই রোডটার মধ্যেও কিন্তু অনেকজন দাঁড়ায় ছিল। আসলে পুরো একটা লোকাল ভাইব পাচ্ছিলাম আমি। মিয়ামি এয়ারকনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই জিনিসটাকে একটু রিকভারি করার চেষ্টা করবেন। বিপদ দুর্ঘটনা এগুলো বলে কয়ে আসে না, এগুলো আমিও জানি, কিন্তু একটা বাসে এতগুলো যাত্রী গাদাগাদি করে তুলে দেওয়া আসলে একটা খারাপ জিনিস আমার কাছে মনে হয়। আর ট্র্যাজেডি বলতে গাড়ির সামনে এত লোক থাকা সত্ত্বেও যে আমি ভিডিও করতে পারছি সেটা কিন্তু আসলেই আমার জন্য একটা প্লাস পয়েন্ট। গাইড নিহাল ভাই সামনে 4 জন যাত্রী রেখে বাকি সব যাত্রীকে বনের থেকে তুলে দাঁড় করায় দেয় শুধুমাত্র আমার ব্লগ পারপাসের জন্য। মেনি মেনি থ্যাঙ্কস টু নিহাল ভাই ফর দিস অপরচুনিটি।
ব্লগটাকে আর বেশি লেন্দি করবো না, কারণ অলরেডি আমরা ক্যান্টনমেন্ট এলাকায় চলে এসেছি। ক্যান্টনমেন্ট এলাকা আসার পর কিন্তু আমাদের ভ্রমণকারী বাস থেকে আস্তে আস্তে যাত্রী নামা শুরু হয়ে যায়। ঢাকা থেকে চিটাগং কিংবা কক্সবাজার যাওয়ার সময় আপনারা যদি এসব অফিসিয়াল আনঅফিসিয়াল মাটি ভান্ডারের আউটলেটগুলো দেখতে পান, তাহলে আপনারা ভেবে নেবেন আপনারা বর্তমানে কুমিল্লা আছেন। বনেটের সামনে যে দাড়িওয়ালা প্যাসেঞ্জারকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু একজন ননসেন্স পারসন। তিনি নামবে কুমিল্লার বিশ্ব রোড, কিন্তু গাড়ির ভেতরে অলরেডি অনেকটা ফাঁকা হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি সেখান থেকে উঠবেন না, কারণ তিনি বারবার বলতেছেন তিনি নাকি সামনে নামবেন। শাসনগাছা থেকে বিশ্ব রোড প্রায় 12.5 কিলোমিটার পথ। তিনি তো নিজে উঠতেছেন না, পাশে তার সাথে যে দুজন যাত্রী আছে তাদেরকেও তিনি উঠতে দিবেন না। মূলত ওই দুজন তার সাথে যাত্রী নয়, কিন্তু অন্য এই দুজনকে তিনি এমনভাবে আটকায় রাখছেন মনে হয় আপন মারপেটের ভাই ওনারা তার। তো এভাবে ভিডিও করতে করতে কিন্তু আমরা বর্তমানে আলেকাচরের খুব কাছাকাছি চলে এসেছি। আলেকাচরের মোড়ে এসে আমাদের ভ্রমণকারী বাসটির সামনে অংশে যে দুজন যাত্রী ছিল, ওই দাড়িওয়ালা পার্সন বাদে ওই দুজন নেমে যায়। কিন্তু ওই দাড়িওয়ালা পার্সন সরি টু সে ঘাটতেরামি করে এই জায়গাতেই বসে আছে, মানে তিনি এখানে বসেই বিশ্বরোড পর্যন্ত যাবেন। মানে কি বলবো ভাই, এত পরিমাণের বাজে একটা ফিলিংস হচ্ছিল নিজের কাছে যে ভাই টাকা দিয়ে যাচ্ছি, কিন্তু এরকম একটা জার্নি আমাকে এক্সপ্লোর করতে হচ্ছে। কিন্তু অপোজিট রোডে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা জ্যাম ছিল, যার জন্য আমার মনে হচ্ছিল যে বাড়ি যাওয়ার পথে কিন্তু আমাকে ভালো রকমের একটা হ্যাসেলের শিকার হতে হবে। তো এই ব্লগটা আপলোড করার কিছুদিন পরে কিন্তু আমার ঢাকা যাওয়ার ব্লগটা আমি আপলোড করব। তো এখন আর ওই বিষয়টা নিয়ে আলোচনা না করি। আমাদের ভ্রমণের সর্বশেষ টার্গেট প্লেস জাঙ্গালিয়ার খুব কাছাকাছি আমরা বর্তমানে চলে এসেছি। আমরা কিন্তু ব্রিজের নিচ দিয়ে এগিয়ে যেতে শুরু করি কুমিল্লার পদরবাজার বিশ্ব রোডের উদ্দেশ্যে। পদরবাজার বিশ্ব রোডে কিন্তু ওই যাত্রী নেমে যায়, পাশাপাশি আমাদের ভ্রমণকারী বাস থেকে আরও অনেকজন যাত্রী নেমে যায়। তো আমাদের সর্বশেষ ডেস্টিনেশন যেহেতু জাঙ্গালিয়া, সো আমরা কিন্তু কুমিল্লা পদরবাজার বিশ্ব রোড থেকে হাতের বাম দিক দিয়ে গিয়ে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে জার্নি করা শুরু করি। পদরবাজার বিশ্ব রোড থেকে হাতের বাম দিক হয়ে আমাদের সর্বশেষ ডেস্টিনেশন জাঙ্গালিয়ার উদ্দেশ্যে আমরা জার্নি করা শুরু করেছি বর্তমানে। And finally, I finished my another successful journey. দুপুর 2টায় আমাদের ভ্রমণকারী বাসটি ঢাকার আরামবাগ ত্যাগ করার পর বিকাল 4:50 আমাদেরকে নিয়ে তার সর্বশেষ ডেস্টিনেশন জাঙ্গালিয়া কাউন্টার এসে পৌঁছে যায়। তারপর আমি আমাদের ভ্রমণকারী বাসের চালক আতিকুর ভাই এবং গাইড নিহাল ভাইকে থ্যাংক ইউ এবং সালাম জানিয়ে আমি আমার পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলে যাই। এবং পরবর্তীতে ট্রিপের জন্য মিয়ামি এয়ারকনের গ্রাউন্ডে আমাদের ভ্রমণকারী বাসটিকে পার্কিং করে রাখা হয়। বেশ রিলায়েবল, এনজয়েবল এবং বেশ পিসফুল একটা জার্নি এক্সপ্লোর করা হয়েছে আমার মিয়ামি এয়ারকনের এই বাসটাতে করে, শুধুমাত্র ঢাকা থেকে চান্দিনা পর্যন্তই। এরপর জীবনের যে ট্র্যাজেডি শুরু হয়েছে তা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি। কিন্তু ভারতীয় ব্র্যান্ডের বাস হওয়া সত্ত্বেও যে এই বাসের কন্ডিশন এখন পর্যন্ত এত সুন্দর এবং টপ নচ রয়েছে, এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই বাসের যে মেনটেন্যান্স কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে, এবং বাসের বডির যে গ্যারেজটি রয়েছে এনজেড জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাদেরকে। বাসের কম্প্রেসারটা যেহেতু মেন ইঞ্জিনের সাথে রয়েছে, তাও আবার চালকের আসনের নিচে, সো ধারণা করা যায় কম্প্রেসারটা সম্পূর্ণ বাসের বাহিরে রয়েছে। যদি কম্প্রেসারটাকে ডান পাশের বদলে বাম পাশে ব্যবহার করা হতো তাহলে কিন্তু কম্প্রেসারটাকে অনেকটাই ভেতরে বলে মনে হতো এবং গাড়ির ভেতরে অনেকটাই ভাইব্রেশন ক্রিয়েট হতো, যার জন্য গাড়ির যে জয়নিং পার্টগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যেত এবং গাড়ির ভেতর থেকে কেবিন নয়েজ আসা শুরু হতো। জার্নিটাকে রেটিং দিতে হলে আমি 10/7 দিব, যেখানে গাড়ির চালক, সুপারভাইজার এবং চালক সহকারী আমার ভিডিও করার ক্ষেত্রে বেশ কোঅপারেটিভ ছিলেন এবং গাড়ির চালকের ড্রাইভিং আমাকে আসলে মুগ্ধ করেছে। আতিকুর ভাই আমাদের ভ্রমণকারী বাসটাকে এত সুন্দর করে ড্রাইভিং করেছেন, যেখানে বৃষ্টি পাশাপাশি শুকনো রাস্তায় সে অনেক সুন্দর ড্রাইভিংয়ের উদাহরণ দিতে পেরেছে। গাড়ির কন্ডিশনের কথা বলতে গেলে গাড়ির কন্ডিশনে কিন্তু বেশ টপ নচ ছিল এখন পর্যন্ত। যারা ভিডিওর র সাউন্ডটাকে ফলো করছিলেন তারা হয়তো বিষয়টা ভালোভাবে বুঝে গিয়েছেন। জার্নিটাকে 10/7 দেওয়ার একমাত্র কারণ মিয়ামি এয়ারকনের সাবস্টিটিউট যে সিস্টেমটা রয়েছে সেটা। আমার মনে হয় মিয়ামি এয়ারকনের এই সিস্টেমটা থেকে একটু বেরিয়ে আসা উচিত।
রানিংয়ে থাকা যে বাসগুলো রয়েছে সেগুলোর যে সিটগুলো ফাঁকা থাকে সেই সব সিটগুলোতে কিন্তু দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদেরকে তুলে দেওয়ার নিয়ম থাকলেও মিয়ামি এয়ারকনের এই নিয়মটি কিন্তু আমি আসলে কোনোভাবে কোঅপারেটিভ করতে পারলাম না। ওভারঅল এই ছিল মিয়ামি এয়ারকনের বহরে থাকা এসকেএস মডেলের বাসে আমার জার্নি রিভিউ। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।